আসসালামু আলাইকুম। প্রথমে একটি ভিডিও আপনাদেরকে দেখাই, যে ভিডিওটা দেখলে আলোচনা বুঝতে আপনাদের জন্য সুবিধা হবে। এই কোরআন দিয়ে দুনিয়া চলবে, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, এই কোরআন দিয়ে আদালত চলবে, এই কোরআন দিয়ে পার্লামেন্ট চলবে, এই কোরআন দিয়ে সেনাবাহিনী চলবে, এই কোরআন দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চলবে। এটাই হলো কোরআন, আমাদের জীবন বিধান, এটাই আমাদের পরিচয়, আমাদের মাথার মুকুট। আজ কোরআনের সেই উদ্দেশ্য হারিয়ে গিয়েছে, এটা আকীদা হারিয়ে গিয়েছে। কি বুঝলেন? আলোচনাটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর না? শুনে খুব ভালো লাগে নাই? বিষয়টা কিন্তু অনেক সুন্দর, চমৎকার আলোচনা। আচ্ছা, কোরআন আমাদের জীবন বিধান এবং কোরআন দিয়ে সব কিছুই চলবে, ভালো কথা। চলেন আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাই, তারপরে মূল আলোচনা শুরু করব। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে আপনারা এত গুরুত্ব দিয়ে এই সম্মেলনটা করছেন। আপনাদের পার্টিসিপেশন, আপনাদের অংশগ্রহণ প্রাণবন্ত হয়েছে। যে কথা আমি বলেছি, মেয়েদের যোগ্যতা রয়েছে, শিক্ষা রয়েছে, জ্ঞান রয়েছে, প্রজ্ঞা রয়েছে, এটা আমি একটা প্রমাণ দিতে চাই আসলে মানব জাতিকে। প্রমাণ দেওয়ার জন্য আমি কিছু বোনকে চাচ্ছি, যারা আমাদের বড় বড় ইন্ডাস্ট্রি পরিচালনা করবে, যারা কলকারখানা পরিচালনা করবে, যারা সভা সমাবেশ পরিচালনা করবে, যারা শাখা পরিচালনা করবে, যারা ঘর থেকে শুরু করে সবকিছু পরিচালনা করবে। আলহামদুলিল্লাহ, আমি ইতিমধ্যে দেখছি অনেকের আল্লাহ রহম, যথেষ্ট আল্লাহ শকর, দিন প্রতিষ্ঠা করার জন্য যা দরকার সে যোগ্যতা চলে এসেছে। আলহামদুলিল্লাহ, অতি চমৎকার বক্তব্য দিয়েছেন আমাদের সেলিম সাহেব। প্রথম ভিডিওটা আপনাদেরকে শুনিয়েছি, কোরআন আমাদের জীবন বিধান, সেখানে আপনারা দেখেছেন উনি বলেছেন। আর এখানে মহিলাদেরকে প্রতিষ্ঠা করার জন্য যারা মহিলারা ইন্ডাস্ট্রি চালাতে পারবে এরকমটা তিনি মহিলা তিনি প্রস্তুত করতে চেষ্টা করতেছেন। এই ভিডিওটা আরও 4 বছর আগের ভিডিও। উনি কোরআন কতটুকু প্রতিষ্ঠা করেছেন এবং নারীদেরকে কতটুকু অগ্রসর করেছেন এবং ওনার বাস্তব জীবনে কতটুকু হয়েছে, বিষয়টা চলেন আমরা একটু ভালোভাবে দেখি। প্রথম বিষয়, আপনারা কি জানেন আপনাদের ইমাম সাহেব অর্থাৎ আমাদের সেলিম সাহেবের স্ত্রী কয়জন? আমাদের সেলিম সাহেবের কিন্তু স্ত্রী 2 জন, তিনি 2 বিয়ে করেছেন। ওনার প্রথম স্ত্রীকে এটা কখনো আপনারা ক্যামেরার সামনে দেখেন নাই, ওনার কোনো মজলিসেও আপনারা কখনো দেখেন নাই, ওনার প্রথম স্ত্রীর সম্পর্কে কোনো আলোচনা আপনারা জানেন না। দ্বিতীয় স্ত্রী রুফাইদা পন্নী, যিনি বাইজিদ খান পন্নীর মেয়ে, ছোট মেয়ে, সেই দ্বিতীয় স্ত্রী সম্পর্কে শুধু আপনারা জানেন এবং দ্বিতীয় স্ত্রীকে আপনারা চেনেন। বিষয়টি হলো, যেহেতু নারীদেরকে তিনি যোগ্য বানাতে চাচ্ছেন, তাহলে ওনার বড় স্ত্রী বা প্রথম স্ত্রীকে কেন যোগ্য বানালেন না? প্রথম স্ত্রীকে কেন আড়ালে রাখলেন? আর দিন প্রতিষ্ঠার জন্য উনি শুধু ওনার ছোট স্ত্রী বা দ্বিতীয় স্ত্রীকেই কেন সামনে রাখতেছেন এবং তাকেই কেন দেখাচ্ছেন? এর পিছনে কি কোনো রহস্য আছে না অন্য কোনো উদ্দেশ্য আছে? আচ্ছা, ওনার ভাইয়েরা যারা আছে, ভাইদেরও তো স্ত্রী আছে, ওনার ভাইদের স্ত্রীরাও কি এই হিজবুত তাওহীদ যে সংগ্রাম আন্দোলন বা হিজবুত তাওহীদ প্রতিষ্ঠা অথবা ইসলাম প্রতিষ্ঠা, এই সকল কার্যকলাপের সাথে কি জড়িত আছে? ভিডিওর সামনে আপনারা কি কখনো দেখেছেন? মজলিসে কি কখনো দেখেছেন? কখনো কি ওনারা এই সকল কাজ করতে এসেছে? ওনার পরিবারের মহিলাদেরকে কিন্তু তিনি নিজে এই কাজগুলো প্রতিষ্ঠার জন্য এবং এই সংগ্রাম পরিচালনার জন্য কিন্তু তিনি দায়িত্ব দেন নাই। এছাড়া অন্য সকল সারা বাংলাদেশের সকল মহিলাদেরকে তিনি প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন। বিষয়টা রহস্যজনক মনে হচ্ছে না? দেখেন, একটা বিষয় সহজে বুঝেন। হোসেন মোহাম্মদ সেলিম সাহেব হলো বাইজিদ খান পন্নীর ছোট মেয়ের জামাই, আর তিনি হলেন হিজবুত তাওহীদের বর্তমান ইমাম। আর ওনার দ্বিতীয় স্ত্রী অর্থাৎ রুফাইদা পন্নী হলো বাইজিদ খান পন্নী সাহেবের ছোট মেয়ে, তিনি হলেন হিজবুত তাওহীদের মহিলা শাখার প্রধান। অর্থাৎ দলটা চালাচ্ছে কে? দলটা চালাচ্ছে হলো স্বামী এবং স্ত্রী। স্বামী হলো মূল ইমাম আর স্ত্রী হলো মহিলাদের ইমাম। তো দলটার মূল কবজা, দলটার মূল হাতিয়ার বা মূল প্রধান
তারা হলেন স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী দুইজনেই দলটাকে চালাচ্ছেন, তারা দুইজনে হলো দলটার প্রধান। আর এছাড়া এমনি ছোটোখাটো ইমাম আছেন। এটা আপনাদের কাছে কোনো সমস্যা মনে হবে না। বাকি সমস্যা যেটা মনে হবে, সেই সমস্যাটা সামনে আরেকটু টুইস্ট আছে, দেখেন। আপনারা কি জানেন আমাদের সেলিম সাহেব ওনার এলাকা, ওনার পরকরা গ্রামকে উন্নত করার জন্য একসাথে প্রায় 42টা প্রজেক্ট হাতে নিয়েছে। 42টা প্রজেক্ট একসাথে হাতে নিয়ে কাজ করতেছে, মারাত্মক বিষয়। 42টা প্রজেক্ট, আপনি বুঝেন কত কত কোটি টাকার বিষয়। সাধারণ মানুষ বা সাধারণ শিল্পপতির দ্বারাও কিন্তু এটা সম্ভব না, 42টা প্রজেক্ট একসাথে কাজ করা। আমি বলছি না, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমার সংখ্যা কিভাবে চলছে। এরপরে যখন লকডাউন শুরু হলো, আমি কি হলো পুরো আন্দোলনের মধ্যে আমার বাড়িতে আমি প্রায় 42টা প্রকল্প আমি স্থাপন করেছি। আমি নোয়াখালীর সোনাইমুড়িতে মেঘদাদ অ্যান্ড মেহেরাদ এগ্রো ফার্ম লিমিটেড, তৃপ্তি ফুড অ্যান্ড বেভারেজ, কেকে ফ্যাশন ও চাষিরহাট উন্নয়ন প্রকল্পের কর্পোরেট অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। রবিবার সন্ধ্যায় চাষিরহাট বাজারে চাষিরহাট উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক মোহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় চাষিরহাট উন্নয়ন প্রকল্পের পরিচালক মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন চাষিরহাট উন্নয়ন প্রকল্পের সহকারী পরিচালক নিজাম উদ্দিন আর পরিচালক মহিউদ্দিন। ওনারা দুজনেই কিন্তু ইমাম হোসাইন মোহাম্মদ সেলিমের ভাই। তো হোসাইন মোহাম্মদ সেলিম সাহেব তিনি হলেন চাষিরহাট উন্নয়ন প্রকল্পে 42টা তিনি উন্নয়ন প্রকল্প শুরু করেন। তিনি হলেন উদ্যোক্তা, আর ওনার দুই ভাই, এক ভাই হলো সহকারী পরিচালক আর আরেক ভাই হলো পরিচালক। বিষয়টা মনে রাখবেন। চাষিরহাট উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা নুরুল হক মেম্বার। আর চাষিরহাট উন্নয়ন প্রকল্পের উপদেষ্টা হলেন নুরুল হক মেম্বার, অর্থাৎ তিনি হলেন হোসাইন মোহাম্মদ সেলিম সাহেবের বাবা। তাহলে আপনারা দেখলেন যে চাষিরহাট উন্নয়ন প্রকল্প 42টা প্রকল্প নিয়ে এটা শুরু করা। এটার মূল হলেন হোসাইন মোহাম্মদ সেলিম সাহেব এবং উপদেষ্টা হলেন ওনার বাবা এবং পরিচালক, সহকারী পরিচালক হলো ওনার ভাইয়েরা। বিষয়টা ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু বিষয়টা যেটা হলো সেটা হলো যে ওনারা যে এত সম্পত্তি করলেন, এটা অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ওনাদের এত বড় ইন্ডাস্ট্রি ওনারা পরিচালনা করতেছেন, উনি তো আগের ভিডিওতেই আপনারা দেখেছেন যে নারীদেরকে যোগ্য করে তুলতে চাচ্ছেন, যোগ্য করেছেন, অনেকের সাথে কথা হয়েছে। তো তাহলে ওনাদের এই যে এত বিশাল বড় একটা 42টা ওনার প্রতিষ্ঠান, এখানে তো পরিচালক পদে, উপদেষ্টা পদে ওনার স্ত্রী রুফাইদা পন্নী, যিনি মহিলা দলের প্রধান, ওনাকেও তো রাখলেন না। ওনাকেও কি ওনার কাছে যোগ্য মনে হয়নি? আর এছাড়া মহিলারা যেহেতু ওনার দলের মধ্যে এত ট্যালেন্টেড, বুদ্ধিমান এবং এত দক্ষ মহিলা উনি যেহেতু জনশক্তি তৈরি করেছে, এই যে উন্নয়ন প্রকল্পের মধ্যে পরিচালক, সহকারী পরিচালক, এগুলোর মধ্যে পুরুষ মানুষকে রেখে দিয়েছে এবং ওনার ভাইদেরকে রেখেছে। ওনার স্ত্রীকেও রাখে নাই, ওনার ভাইদের স্ত্রীদেরকেও রাখে নাই এবং ওনার দলের কোনো মহিলাদেরকে, যোগ্য কোনো মহিলাকেও রাখে নাই। তো তাহলে উনি মহিলাদের উন্নয়নটা কিভাবে করলেন? মহিলাদেরকে উন্নয়ন কি তিনি এভাবে করলেন যে মহিলাদেরকে দিয়ে শুধু রাস্তায় পত্রিকা বিক্রি করাবেন, রাস্তায় পত্রিকা বিক্রি করানোর মাধ্যমে মহিলাদের উন্নয়ন, এটাই কি? এই তোমাকে কে পাঠাইছে? কে পাঠাইছে তোমাদেরকে? আমরা নিজে থেকে আসছি। কেন? কারণ আমাদের পত্রিকায় আদর্শিক কিছু আর্টিকেল তুলে ধরা হয়েছে, যেটি মানুষকে জানানোর জন্য আমরা এই পত্রিকাটি সেল করি। কি 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 আদর্শের পত্রিকা, মানে কি রকম আদর্শ? আমাদের মেইনলি এই আর্টিকেলগুলো পড়লে আপনারা জানতে পারবেন। ওকে, এই বাচ্চাটাকে কে নামাইছে? নিজে থেকে আসছে, জিজ্ঞেস করেন। নিজে থেকে খুশি মনে এসে এই কাজটা করতে। ও আদর্শ বুঝে? ওর কি বুঝ আছে আমাকে বলো তো। তুমি বলো, তুমি নিজে থেকে আসছো কিনা? তোমাকে কেউ নামায়? আমি নিচ থেকে আসছি, আমাকে কেউ বলেনি। কেউ বলেনি? কেউ বলেনি। ওর আম্মু, তারপর কে দিয়েছে তোমাকে এই পত্রিকা হাতে? কে দিয়েছে? আমি চেয়েছি, তারপরে কার কাছে চেয়েছো? ওই
এই হলো মহিলাদের উন্নয়নের চিত্র। আচ্ছা, এই যে ছোট বাচ্চা, এটা শিশু আইন শ্রমে এটা অপরাধ না? আর মহিলাদেরকে দিয়ে রাস্তায় পত্রিকা বিক্রি করানো, এটা মহিলাদের উন্নয়ন কিভাবে হলো, মহিলাদের উন্নতিটা কিভাবে হলো, এই বিষয়টা তো আমাদের বুঝে আসলো না। তাছাড়া দেখেন, চাষিরহাটে উনি স্কুল করেছেন, একটা উচ্চ বিদ্যালয় করেছেন, যে উচ্চ বিদ্যালয়ের নাম হলো নুরুল হক উচ্চ বিদ্যালয়। সেটা উনি ওনার বাবার নামে করেছেন। তারপর ওনার খামার আছে, মেঘদাদ অ্যান্ড মেহরাদ নামে ওনার খামার আছে। তারপর তিনি ক্লিনিক করেছেন একটা, যে ক্লিনিকের নাম হলো সেলিমস ক্লিনিক। এবং এই যে ওনার যে সকল জায়গা জমি আছে, এগুলো সব ওনার নিজের নামে কেনা। অর্থাৎ চাষিরহাটের মধ্যে ওনার যে বিশাল বড় প্রজেক্ট, এই প্রজেক্টের যতগুলো উন্নয়ন প্রকল্প বলেন বা যাই কিছু বলেন, সব কিছুর মালিকানা তো হলো ওনার নিজের, ওনার পারিবারিক মালিকানা। তো ওনার দলের লোকেরা, এত ট্যালেন্টেড লোকেরা, তারা যে ওইখানে কাজ করতেছে, তো তারা তো আজীবন কর্মী হিসেবে থেকে গেল। তাদের জীবনের উন্নয়নটা কীভাবে হলো? আমাদের দেশে যেরকম বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সিটি গ্রুপ আছে, মেঘনা গ্রুপ আছে, বসুন্ধরা গ্রুপ আছে, তো ওরা যেরকম পারিবারিকভাবে নিজেদের বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে, লোকদেরকে চাকরির জন্য নিয়োগ দেয়, তো লোকরা ওইখানে চাকরি করে। তো ওনার এই যে উন্নয়ন প্রকল্প, এই জিনিসটা তো সেম এমনই হয়ে গেল। ওনার দলের অনুসারীদেরকে শুধু তিনি সেখানে চাকরি দেন, ওনার দলের অনুসারীরাই শুধু সেখানে চাকরি করে, এবং ওনার দলের অনুসারীরা অন্য কেউ কখনো এগুলোর মালিকানা বা এগুলো পরবর্তী প্রজন্ম যারা আসবে, পরবর্তী প্রজন্ম ওনার বংশের লোকেরাই শুধু এগুলোর মালিকানা ভোগ করে যাবে, ওনারা মালিক হবে। তো ওনার দলের কর্মী যারা, তাদের উন্নতিটা কিভাবে হলো? তারা যে দিনমজুর শ্রমিক, তারা তো দিনমজুর শ্রমিকও রয়ে গেল মাঝখান দিয়ে, উনি নিজে বিশাল বড় শিল্পপতি হয়ে গেলেন। বিষয়টা রহস্যজনক না, আশ্চর্যজনক না? তাহলে উনি বিশাল বড় সম্পদ উনি গড়াই নিলেন ওনার কর্মীদেরকে ইসলামের বুঝ দিয়ে, দিনের বিভিন্ন বুঝ দিয়ে, আর সেখানে মহিলাদেরকে উন্নয়ন প্রকল্পের আওতায় আনলেন না। এবং ওনার স্ত্রীদের মধ্যে থেকে প্রথম স্ত্রী যে আছে, উনি কোরআনের বিধান, কোরআন যেহেতু জীবন বিধান, তো কোরআনের মধ্যে তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে তো বলে দিয়েছেন যে একাধিক বিয়ের বিষয়ে আল্লাহ তাআলা তো এটা ঘোষণা করেছেন যে যখন একাধিক বিয়ে করবে, শর্ত হলো যে ইনসাফ করতে হবে, উভয় স্ত্রীর প্রতি ইনসাফ করতে হবে। তো ওনার বড় স্ত্রীকে কেউ চিনে না, ওনার বড় স্ত্রী দলীয় কোনো কার্যক্রমে নাই, এবং বড় কোনো পদে ওনার স্ত্রী নাই। শুধু ছোট স্ত্রীকেই উনি, ছোট স্ত্রীর যেহেতু বাপের দল, তো এই জন্য ছোটো স্ত্রীকে তিনি শুধু প্রমোট করলেন, উপরে উঠে দিলেন, উপরে উঠে রাখলেন, আর তিনি নিজে বড় স্ত্রীকে সবার থেকে লুকিয়ে রাখলেন এবং বড় স্ত্রীর বিকাশ ঘটালেন না। তো জিনিসটা নারী উন্নয়ন কিভাবে হলো, এবং মানে স্ত্রীদের প্রতি ইনসাফ রক্ষা করাটা কীভাবে হলো? আর উনি একটা ভিডিওতে বলেছেন যে উনি ইমামুজ্জামান থেকে আদর্শ শিখেছেন। ইমামুজ্জামান বলেছিলেন যে ইমামুজ্জামান যদি কাজ না করেন সংসার চলবে কিভাবে, এবং ইমামুজ্জামান ওনার সকল সম্পত্তি নাকি দলের জন্য উৎসর্গ করে দিয়েছেন। আর এখানে উনি যেটা করতেছে সেটা হলো, উনি ওনার সম্পত্তি যা করতেছে সব ওনার নিজের নামে, ওনার পরিবারের নামে করতেছে। তো তাহলে এটার দ্বারা ওনার দলের লোকেরা কি ফায়দা হলো, আর দলের লোকদের কি উপকার হলো? দলের লোকেরা আগে যেখানে যে কাজ করত, সে এখানে এসে সে একই ধরনের কাজই করতেছে। তো তার দলের লোকের যে যোগ্যতা, দলের লোকের যে অবস্থার তো কোনো উন্নতি হলো না। নিজের কাজ নিজে করেই খেলো, মাঝখান দিয়ে উনি বিশাল বড় ইন্ডাস্ট্রির মালিক হয়ে গেল। বিষয়টা খুব আরামদায়ক না? কোনো পীর সাহেবে যদি এরকম করে যে পীর সাহেবে পীরগিরি করে কুটিপতি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে এটা বিশাল বড় ধরনের অন্যায় এবং অপরাধ হয়ে যায়। আর উনি যদি ইসলামের কথা বলে ওনার লোকদেরকে ওনার এলাকায় এনে চাকরির নামে ওনার কোম্পানিতে, ওনার প্রজেক্টে চাকরি করাইয়া, কাজ করাইয়া, মাসিক বেতন দিয়ে বাস উনি নিজে শিল্পপতি হয়ে যায়, বড় লোক হয়ে যায়, তাহলে এটা কোনো সমস্যা নেই, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু অন্যরা করলে এটা হলো অসুবিধা। হায় রে দুনিয়া, হায় রে হিজবুত তাওহীদ। হিজবুত তাওহীদের অনুসারী যারা আছে তাদেরকে আমি বিষয়টা বিবেচনা করার এবং বিষয়টা ভালো করে চিন্তা করার জন্য অনুরোধ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।